হ্যালো সবাইকে। আমি ২১শে ফেব্রুয়ারি ২০২৬ ভাষা দিবসের দিন পৌঁছে গেছিলাম ন্যাশনাল লাইব্রেরিতে কল্পনা মিরের থেকে অন স্টেজ অনুষ্ঠান দেখবার জন্য। খবর পেয়েছিলাম তার আগের দিন রাতেই রাত ১০টার সময় কল্পনা মিরের থেকে বিশিষ্ট শিল্পী পাপিয়াদির ব্লগে কিছু নাম ভেবে ৭-৫ আমি অর্ডার করে দিয়েছিলাম টিকিট ৩টে। আমি, আমার বাবা আর মা। ভেতরটা প্রথমবার ঢুকলাম ন্যাশনাল লাইব্রেরি, খুব ভালো লাগছিল। পৌঁছে দেখি আমাদের সঙ্গে আরো অনেকেই এসেছেন দেখতে। হল প্রায় ফুল হয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে আমরা লিফট নিয়ে উপর দিকে উঠে গেলাম। অনুষ্ঠান প্রায় শুরুই হয়ে গেছিল বলে শুরুটা দেখতে পাইনি আমি, তাই শুরুর দিকটা দিতে পারলাম না। তারপর থেকে আজকে অনুষ্ঠানের বিশিষ্ট নিমন্ত্রিত অতিথিরা একে একে আসতে আরম্ভ করেছেন। তারপর তোমরা দেখো কে কে এসেছিলেন অনুষ্ঠানে। উল্লাস মল্লিককে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যে আপনারা কষ্ট করে শনিবার দিনকে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এসেছেন, আপনাদের জন্য তো একটা ছোট্ট উপহার আছে, সেটা তো দিতেই হবে। গল্পবীরের থেকে পরম পাওয়া আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটি অনবদ্য সৃষ্টি গল্পবীরের থেকে পরিবেশন করার সুযোগ পেয়েছিলাম। তার জন্য একটা বড় থ্যাংক ইউ দেবো তাকে, যিনি ওইখানে বসে আছেন ব্যাগ নিয়ে, দেবলীনা মুখোপাধ্যায়, দেবলীনাদি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা। সে আমরা যে গল্পটা শুনিয়েছিলাম কালো বিড়াল সাদা বিড়াল, এখানে কেউ শুনেছে সেই গল্প? হ্যালো, কেমন আছেন? ভালোই। কোনো ঘটনা ঘটেনি তো? না, আপনি কোথা থেকে ফোন করছেন? ব্যাস, শুনুন, ইউ আর বিং শ্যাডোড বাই টু অপারেটর্স। সাক্ষীর ভাড়া করা মাফিয়া। সতর্ক থাকবেন। অবশ্য আমার অনুমান ওরা প্লেনের ভিতরে কিছু করবে না। এবার ভালো করে শুনুন। আর ঘন্টা তিনেক বাদে আপনার প্লেন ফিরতে নামবে। ইনফরমেশন আছে যে হাত ছাড়া হলে আমাদের হয়তো তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু শত্রুপক্ষ বিরাট দাম মেরে দেবে। আচ্ছা, আমি সিটে ফিরে যাচ্ছি। শুনুন, যে দুজন অপারেটর আপনাকে ফলো করছে তাদের চোখে ধুলো দিতে হবে যেমন করেই হোক, এই কথাটা খেয়াল রাখবেন। মুখোপাধ্যায়কে আমাদের মধ্যে পেয়েছি, সবাই হাততালি দিয়ে থ্যাংক ইউ সো মাচ। আমার বলার প্রয়োজন পড়লো না, সবাই এমনিতেই এসে দাঁড়িয়ে পড়েছে। শীর্ষেন্দুবাবু আসার পর আমাকে ফুল আর স্মারক দিয়ে অতিথি আপ্যায়ন করা হলো। তিনি এক আশ্চর্য ফেরিওয়ালা, যার ঝুলিতে রয়েছে গয়নার বাক্স, রয়েছে গজাননের কৌটো, রয়েছে মুকুল রায়ের বাঁশি, আরও কত কি। মনোজদের অদ্ভুত বাড়ি পেরিয়ে পাগলা সাহেবের কবরের পাশ দিয়ে ছায়াময় একটা পাতাল ঘর আছে, যেখানে বক্সার রতন আর বনি পাহারাদের একখানা কলম নেই, যে কলমের নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এবং আমি বিশ্বাস করি যে কলমের পলস বাড়ে না। কোনো অনুষ্ঠানে যান আর আপনাকে সম্বর্ধনা জানানো হয়, ঠিক কি চলে আপনার মাথার ভেতর? আমি ওনাকে এই প্রশ্নটা করছি কারণ আমরা অনেকেই এই মুহূর্তে অনেক কিছু ভাবতে থাকি যে এটার কত নম্বর উত্তরীয় হলো, এর মধ্যে কি মিষ্টি আছে না স্যান্ডউইচ, একটা খাবার প্যাকেট যদি দেওয়া হয়, নানান রকমের বিচিত্র গিফট হ্যাম্পার দেওয়া হয় কোনো সেলিব্রিটিকে মঞ্চে। শীর্ষেন্দুবাবু, একটা কথা হচ্ছে যে মানুষের ভালোবাসা যখন নানানভাবে প্রকাশ পায়, ছোটোখাটো উপহার, ফুল দেওয়া, যাই হোক, সেটা নতমস্তকে গ্রহণ করারই একটা প্রবণতা আমার আছে। কেননা আমি নিজেকে বরাবরই খুব ক্ষমতাবান লোক বলে মনে করিনি। কি থেকে কী হয়ে গেছে তো জানি না, কিন্তু মানুষ যখন ভালোবাসা জানায় বা তার সম্মান জানায় বা শ্রদ্ধা নিবেদন করে, তখন আপনার থেকে আমার মাথা নত হয়ে আসে। মনে হয় যেন যা পেয়েছি তার যোগ্য আমি নই, এটা মনে হয়। আর একটাই মনে হয় যে এত ভালোবাসার প্রতিদান আমি কী করেই বা দেব। সেটা একটা মনে মনে সমস্যা হয় যে আমি যা দিচ্ছি বা যা দিতে পেরেছি আমার সামান্য ক্ষমতায়, তা কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? সেসব প্রশ্ন এখন এই পরিণত বয়সে মনে আসে। উল্লাসদা, আমার মনে আছে যখন আমরা আজকের এই অনুষ্ঠান নিয়ে আলোচনা করছিলাম, আমরা একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওপর কেন পত্রিকা পত্রপত্রিকার এডিটররা খাপ্পা থাকেন, কারণ ডেডলাইন মিস করার চাপ যারাই লেখালেখি করে তাদের উপর তো থাকেই একটা। শীর্ষেন্দুবাবু সম্পর্কে কিছু শোনা কথা কি আপনি শেয়ার করতে চান? অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে শ্রদ্ধেয় সাগরময় ঘোষ উনি বলেছিলেন যে আমার যদি কোনোদিন হার্ট অ্যাটাক হয়, দায়ী শীর্ষেন্দু।
তো এটা এটা শুধু আমি না, আমিও একটা পত্রিকার সাহিত্য বিভাগে ছিলাম, দু একটা গল্প আদায় করেছিলাম। মানে বাড়ির লোক চিনতে পারতো না আমাকে, এমন অবস্থা হয়েছিল। বাড়িতে ঢুকতাম যেমন এত টাকা দিতে হতো এখন। এই ব্যাপারে শীর্ষেন্দুদার না, আমি দেখেছি শীর্ষেন্দুদার কোনো হেলদোল নেই। তা প্রতিবারেই উনি শেষের দিকে একটু অসুস্থ হয়ে পড়তেন, তাড়াহুড়ো করতে হতো। তা আমি একদিন বলেছিলাম যে এখন কি করছেন, উনি বললেন ফাঁকা আছি। বললাম তা লিখে ফেলুন, লেখাটা ধরে ফেলুন, সেই তো আপনাকে দিতে হবে পুজোর আগে। বলছে হ্যাঁ ধরে তো ফেলতে পারি, কিন্তু এখন যদি ধরি লেখা নিয়ে গেলে এটা কেউ আমার লেখা বলে মনে করবে না। তো শীর্ষেন্দুদা আমার মনে হয়েছে এ ব্যাপারটা জ্ঞান পাবে আর কি। তো শীর্ষেন্দুদা এরকম একটা সমস্ত সম্পাদকের কাছে একটা আতঙ্ক শুরু। আমি প্রচলিত তাকে রিকোয়েস্ট করব, মানে ধরুন আজকের এই অনুষ্ঠানে আর প্রত্যেকে কিন্তু টাইট শেডিউল, হ্যাঁ, মানে এই তিনজন ব্যক্তি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আলাদা করে রাখছি, বাকি তিনজন ব্যক্তি কিন্তু হাই প্রোফাইল লোকজন, হ্যাঁ, সবারই ব্যস্ততা থাকে। তো আমি এই ব্যস্ততার মধ্যেও যে আপনাদের পেয়েছি এটা আমাদের সবারই, থেকে সবার সৌভাগ্য। Any one question that randomly comes to Prochetu Gupta's mind, যেটা আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আজকে জিজ্ঞেস করতে চান জনসমক্ষে? একটু বাদে দেবলীনা দিকে আমি মঞ্চে ডাকবো, কিন্তু তার পেছনে অন্য একটা অভিপ্রায় রয়েছে। খুব ছোট্ট প্রশ্ন করব, যেটা শীর্ষেন্দুদার লেখা পড়া আমার মানে সেই কিশোরবেলা থেকে আজ এই পর্যন্ত, যে শীর্ষেন্দুদা আপনি যদি বলেন যে আপনি যখনই দেখেন যাই পড়ি, কখনো হো হো করে হেসেছি, হয়তো কোনো রকম বেদনার কথা, জটিলতার কথা মানুষের, কিন্তু মুখের কোথাও একটা কোণে চোখ দিয়ে জল পড়লেও একটা হাসি আপনি লিখে দেন পাঠকে। এই রসবোধ লিখতে লিখতে একটা রস রেখে যাওয়া, আমি কিন্তু বলছি না সবটাই মজার, যে রস রেখে যাওয়া, এইটা আপনার কি জাদুতে আপনি করেন? এই রসবোধটা আপনি কোন জাদুতে রাখেন? জাদু কিছু নয়, ব্যাপারটা এরকমই যে আমি যখন জীবনকে দেখি একটু পজিটিভ একটা ভাবনায় দেখি আর কি। জীবনে সবটাই ব্যথা বেদনা বা ট্র্যাজেডি নয়, এটা আমার একটা বিশ্বাস আছে। তবে মানুষকে সেটা বোঝানো খুব মুশকিল। মানুষ তো নানা রকম দুঃখে আলোড়িত হয়। তার মধ্যে আমার লেখার ভেতর দিয়ে তাদের আমি একটু ছোঁয়ার চেষ্টা করি। জীবনটা সবটাই নিষ্ফলা নয়, এর ভেতরে এমন কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না। যেরকম পানা পুকুরে পানায় ঢেকে থাকে বলে বোঝা যায় না নিচে অল্টনে জল আছে, কিন্তু ওই পানাগুলো সরিয়ে দিলে তার টলটলে জলের সন্ধান পাওয়া যায়। জীবনও এরকমই, এই পানাগুলো আমাদের বড্ড বেশি বিরক্ত করে, আমাদের সেই জলের কাছে যেতে দেয় না। নানা রকম দুঃখ আছে, আবিরতা আছে, আমাদের নিজেদের লোভ আছে, কাম ক্রোধ আছে, অনেক কিছু রিপু আছে। সেগুলোকে সরিয়ে তবেই জীবনের সেই টলটলে জলের সন্ধান পাওয়া যাবে বলে আমার মনে হয়। আমি সেটাই মানুষকে বলার চেষ্টা করি। অরিন্দম, তোমার লেখায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কতটা প্রভাব তুমি টের পেয়েছো? বিকজ আমরা খুব কাছাকাছি আছি, বাকিটা আমাদের থেকে আর একটু সিনিয়র। আমার লেখায় কতটা শীর্ষেন্দুদার প্রভাব আছে, সত্যি বলতে কি শীর্ষেন্দুদাকে ওরকম অনুসরণ করা খুব শক্ত, কিন্তু আমাদের লেখার যে মেজাজটা তৈরি হয়েছে বা রসবোধের যে জায়গাটা তৈরি হয়েছে, সেটার পিছনে যদি সবচেয়ে বড় কারোর অবদান থাকে সেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছেলেবেলা থেকে আমরাও যে লেখাগুলো পড়েছি, এখন যেগুলোকে অলৌকিক সিরিজ বলে বলা হচ্ছে, সেই লেখাগুলো তো আমাদের মনটাকে গঠন করেছে, তৈরি করে দিয়েছে আমাদের। আমি শীর্ষেন্দুদাকে একটা প্রশ্ন করতে চাই, শীর্ষেন্দুদা আপনি যে এত রকম ভূতের অবতারণা করেছেন আপনার লেখায়, কত রকম ভূত এসেছে, মিষ্টি ভূত, রাগী ভূত, খ্যাপা ভূত, তা আপনি নিশ্চয়ই ভূতে বিশ্বাস করেন, নইলে আর কি করে এতগুলো ভূত এলো? আমার মনে আছে গোসাই বাগানের ভূত নিয়ে একটি বাচ্চা একবার আপনার লেখায় একটা ভুল ধরিয়ে দিয়েছিল, আপনি সেই ঘটনাটা যদি একটু বললেন। এটা আমাদের অনেকেরই অজানা, আমরা শুনতে চাই গোসাইয়ের কাছ থেকে। ভূতের নামের মধ্যে রাম, ওইটাই তারপরে তো আমি একটা অজুহাত দিয়েছিলাম যে ভূতের নামের মধ্যে রাম থাকতে পারে, তাতে ভূত তফাতে যায় না, কিন্তু এমনি রাম হলে ঠিক আছে।
মনসা রাম লোকরা আমাকে যারা নাম দেওয়া হলো সেই নামে দোষ নেই এই আর কি। মানে এটা ভারী সুন্দর একটা ঘটনা। যখন আনন্দমালা প্রথম বেরোয় তো সেখানে ছিল যে ভূতটি রাম শুনলেই বা কোনো নামের মধ্যে রাম আছে এটা শুনলেই ভূতটি পালিয়ে যায় ভয়, কিন্তু সেই ভূতের নিজের নাম হচ্ছে নিধিরাম। সেটি একটি বাচ্চা মেয়ে সেই শীর্ষেন্দুদাকে পয়েন্ট আউট করেছিল, সেটা ভারী সুন্দর একটা ঘটনা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আই এম শিওর শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্যিক বিদগ্ধ একজন মানুষ, কিন্তু এমন মানুষের সাক্ষাৎ কি তিনি পাননি যে এসে বলবে, ও শীর্ষেন্দুদা বলছি ওরে ছালে যে পাইপটা দেওয়া ছিল না ওরা ভেড়ে গেছে, ওরা ক্যান্সেল করে নতুন কিনতে হবে, কাকা বলবো দেওয়ালিটা থেকে বলবো আমরা মরে গেলে। এরকম সে সঙ্গে আপনাদের কোনো ইন্টারাকশন হয় নাকি সবসময় আপনি জ্ঞানী গুণী মানুষদের দ্বারাই মানে ঘেরাও থাকেন? এরকম মানুষের সঙ্গে তো বেশি দেখা হয়। হ্যাঁ, তখন আপনি কিরকম কথা বলতে ফিলিং হয় আপনার? ইলেকট্রিক মিস্ত্রি থেকে শুরু করে রাস্তার ছেওয়াল, আমার তো অনেক বন্ধু, তাদের সঙ্গে আলাপ করে তো এরকমই সমাধান হয়, কি দাদা কি বুঝছেন। তো সেই যে টাকা হলো না, আমাদের হ্যাঁ সেটা হলো, তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করতো, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, ওসব লোকেদের সঙ্গে মিশি, তারা বললো দাদা এর থেকে কী হবে, আমি খুব বিজ্ঞের মতো তাদের বোঝাতে লাগলাম তাদের মতো করে, আমার নিজের সাধ্য মতো, যে এই যে সব 2000 টাকা নোট 1000 টাকা নোট বাতিল হয়ে গেল, এতে কী আমাদের অসুবিধা হবে বা সুবিধা হবে, আমি তাদের বোঝাতে লাগলাম, তারাও খুব মন দিয়ে শুনলো, বুঝলো, খানিকটা বুঝলো না, ধরে নিল ঠিক আছে যখন বলছেন তখন ঠিকই হবে। উল্লাসদা কিছু বলবেন? হ্যাঁ, এটা জানি না শীর্ষেন্দুদার মনে আছে কিনা। শীর্ষেন্দুদা আগে যেখানে থাকতেন সেটা হচ্ছে যোধপুর পার্কের একটু আউটস্কার্টে, তো বাড়িটার নাম ছিল লালকেল্লা, আমি গেছি সেই বাড়িতে। তো ওখান থেকে একটু স্লাম এরিয়া শুরু হয়ে যাচ্ছে। ওদের পুজো মানে হচ্ছে মনসা এবং শনি। তো শনি পুজোতে তারস্বরে মাইক চলছে দিনের পর দিন। শীর্ষেন্দুদা খুব মানে একেবারে বিরক্ত হয়ে থানায় ফোন করেছে। এবারে থানার যে বড়বাবু বা ওসি, তিনি এসে বোকার মতো নয়, আসলে চালাকের মতো, তো বলেছেন যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এটা বাড়ি, এখানে ফ্ল্যাট, আপনারা এত জোরে চালাবেন না বলে সে চলে গেছে, নামটি করে দিয়ে চলে গেছে। তা আমার মনে হয় নামটি করে শীর্ষেন্দুদা দারোগাকে এত ব্যঙ্গ করেছে, হ্যাঁ আমার মনে হয় শীর্ষেন্দুদার ভক্ত, সেই জন্যই বোকানোর জন্য শীর্ষেন্দুদার নামটা করে দিয়েছে। তারপরে যেটা হলো, বললো আসলে আমরা জানতাম না, আমাদের এখানে শীর্ষেন্দু চট্টোপাধ্যায় বলে একজনকে আছেন লেখক বিখ্যাত, তো তাকে সম্মান জানাতে আমরা সারা রাত্রি মাইক চালাবো আজকে। সেই সম্মানের বানান যদি সম্মানের মতন শোনায় তাহলেও কিন্তু চাপ আছে, কিন্তু আমাদের তো সম্মান। আপনার কোনোদিন কেউ ইয়ে দেয়নি, পাড়া থেকে বলেনি আসবেন আমাদের এখানে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের একটা অনুষ্ঠান যেতে হয়, আমাকে যেতেও হয়, যেতে হয়? হ্যাঁ। কি করেন আপনি বিশ্বকর্মা পুজো এখানে ঢিকচিক হচ্ছে সন্ধ্যেবেলার পর? গিয়ে খুব শুকনোমুখী কিছু কথা বলি, আউড়ে যাই আর কি, মন থেকে তো আসে না, কিছু আউড়ে যাই কিছু কথা, ভালো ভালো কথা বলে বলে অভ্যেস হয়ে গেছে, সেইভাবেই বলে দিই আর কি, কী করা যাবে। তা পুজোতেও যেতে হয়, নানা রকম দায়িত্ব পালন করতে হয় পাড়ার প্রতি, এই তো কিছু করার নেই, খুব অসহায়, কাউকে না বলতে পারি না, একটা মুশকিল। প্রচেতদা যদি কোনো প্রশ্ন থাকে আজকে না, আমি একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ, গল্পটাই হোক। যে শীর্ষেন্দুদার আমরা এই করতে গেছি, শীর্ষেন্দুদার যখন কথা বলেন, ওদের অনিন্দর বা উল্লাসের দুজনের অভিজ্ঞতা আছে, খুব যখন ঘনিষ্ঠ কারোর সঙ্গে কথা বলেন, বাকি সবাই ভাবে যদি কোনো লেখক হয় বা কোনো পরিচালক হয় বা কোনো সৃজনশীল কাজে উনি গম্ভীর কথা বলছেন, সবাই দূরে দাঁড়িয়ে দেয়, একটা অনুষ্ঠান হয়েছে এরকম, আমি এক শীর্ষেন্দুদা বসে আছি, শীর্ষেন্দুদা শেষ হয়ে গেছে, শীর্ষেন্দুদার গাড়ি আসবেন, শীর্ষেন্দুদার সমস্ত বইমেলা একটা ছিল, এবার শীর্ষেন্দুদার পাশে তো আমাকে শীর্ষেন্দুদা টেনে বসিয়েছেন, বসো, শীতের রাতের বেশ রাত হয়ে গেছে, মনে হচ্ছে একটু রাত হয়ে গেছে। এবার শীর্ষেন্দুদা আমাকে যে গল্পগুলো করছেন গলা নামিয়ে, কি বাড়িতে কজন আছে, তুমি কখন ঘুম থেকে ওঠো, তোমার সংসারে কি হয়। আচ্ছা, আমি একটুখানি বিঘ্ন ঘটাতে এলাম, কারণ প্রায় 5টা বাজতে যায়, এখন তো বাঙালির চা খাওয়ার সময়। ও আচ্ছা, সেই জন্য আমরা একটু চা এবং দুটোরই ব্যবস্থা করেছি। যখন আড্ডা চক্র চলে তখন এমন কিছু গেস্টদের, আমি নাম বলবো না, কেলেঙ্কারি হয়ে যাবে, তারা আবার বিকেল সন্ধ্যের পর একদম এই পানীয়টা পছন্দই করেন না।
এরে এটা তো 3টে 3:30টার সময় খেয়ে নিয়েছি, অন্য কিছু হবে না? যদিও এটা খাবো লাল, কিন্তু এটা গরম। আই এম টেলিং ইউ, বিলিভ মি, আমি অনেকের সঙ্গে এরকম চ্যাট হয়েছে, নাথিং অ্যাজ স্পেশাল অ্যাজ টুডেজ ওয়ান। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে চ্যাট হচ্ছে, তার 90তম জন্মদিন পেরিয়ে এসেছি আমরা সেলিব্রেট করছি। আপনি রাখি সাওয়ান্তের একটা রিল দেখছেন, কিসের পালস ফিল করবেন বা করতে চান, আপনি আমাকে বোঝান। এইসব কথা আমার সামনে বলে ফেললে তো আমি ধরে ফেলবো না, পালস ফিল করার জন্য আমি রিল দেখছি। না, এটাও ঠিক, রিল দেখতে বোকার মতো রিল দেখতে ভালো লাগে। বুদ্ধিমান সেজে মনে হবে এগুলো কী দেখছি ছাতা মাথা, কিন্তু যদি একটু বুদ্ধিটাকে কিছুক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয় অন্দরমহলে, একটু বোকা হয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু খারাপ লাগে না, বেশ লাগে। দেবলীনা মুখোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ জানাই। শীর্ষেন্দু কন্যা দেবলীনা মুখোপাধ্যায়। আনশর এখানে আসার আগে গাড়িতে বাপ বেটিতে কথা হয়ে গেছে, যদি আজ চাই করিসমা ওই দিনের ওই ঘটনাটা বলে দিস না। আমরা অতটা গভীরে ঢুকবো না, কিন্তু দেবলীনা দি যেহেতু আসুন, দেবলীনা দি এখানে প্লিজ প্লিজ বসুন। না আমি তো বসেই আছি, প্লিজ বসবেন। সবার আগে এই বিশেষ উদ্যোগ সম্পর্কে দেবলীনাদির কি বক্তব্য সেটা একটু শুনবো। আজকে প্রথমে আমি তো বসেছিলাম এটাতে, আপনি বসতে পারেন। একটা মহিরুহের নো সঙ্গে নো 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 প্লিজ বসুন। আজকে এখানে এসে তো ভালো লাগছে। প্রথমে সবাইকে নমস্কার, প্রণাম, শুভেচ্ছা। আর মঞ্চে উঠতে উঠতে এত করতালি জীবনে প্রথমবার। এই আলোর ঝলকানির পাশে থাকলে একটু জুটে যায়, তবে আমি এত করতালির যোগ্য নই, বলা শুকিয়ে যায়। আমি আছি আপনার পেছনে। মেয়ের চোখে বাবা শীর্ষেন্দু মুখোপাধ্যায় কতটা ইনডিসিপ্লিন, কতটা দুষ্ট। বিনীতভাবে এবং খুব সুন্দরভাবে বলছিলেন যে আমি কাউকে, মানে আমার বাবা আর কি, যে আমি কাউকে না করতে পারি না। যত না ওনার জমা থাকে বাড়ির লোকের জন্য, বিশেষ করে আমার জন্য। কোন কোন বিষয় না বলেন উনি? কিছু কিনতে গেলে না, বাড়ি রেনোভেট করতে গেলে না, সুন্দর করে সাজাতে গেলে না। হিয়ারিং ওনারও হতে পারতো, আমারও হতে পারতো। সেন্দুদা বলছো বাড়িতে নানা পাটেকার, নানা পাটি একদম। দুদিন বাদে আমার যাওয়ার কথা, মুখটা এখনই চুন হয়ে বসে আছে যে না, না গেলেই ভালো হয়, এত পরিশ্রম করো কেন, না করলেই হয়, এরকম আর কি। সবেতেই আমার পাশে একজন বসেছিলেন, বলছিলেন যে এক ম্যাডাম বসেছিলেন, বলছিলেন যে ছোটোবেলার কথা বলো। ছোটোবেলার মিষ্টি কথা বলি, এতক্ষণ তো সমালোচনা করছিলাম, এখন একটু আপত্য স্নেহ দেওয়া যে বাবা, তার কথা বলি। মনে একটা বাড়িতে থাকতাম যার বাড়ির পেছনে পানা পুকুর ছিল। আমাদের আর্থিক অবস্থা তখন বেশ শোচনীয় ছিল। বাবা স্কুলে পড়াতেন, বোধহয় তখন সদ্য না, তখন আনন্দবাজারে আসেননি, স্কুলেই পড়াতেন। তো ওই পানা পুকুর থেকে মাঝে মাঝে ছোটো ছোটো সাপ উঠে আসতো, আর আমি তখন ছিলাম ছোট, 2-3 বছর বয়স। আর আপনারা সবাই জানেন আমরা নিরামিষ আসি, যে কারণে একটা মহাপাপ টাইপের একটা ব্যাপার স্যাপার আমাদের বাড়িতে চলে। এখনও আরশোলা ভয় পাই, তখন বাবা আরশোলাটাকে খপ করে ধরে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দেন। তাতে আমি খুব রাগ করি, ওই আরশোলাটা আবার ঘুরে আসবে আমার কাছে, তুমি মারো না কেন। আরশোলা উনি মারেন না, কারণ ওই প্রাণী হত্যা করতে নেই বলে। এহেন বাবা ওই আমি ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে চারিদিকে ঘুরে বেড়াই, পেছন সামনে উঠোন বাড়ির সামনে। তো ওই সাপ উঠে আসছিল বলে বাবা সাপটিকে মেরে তারপরে পুড়িয়ে তার দাহ করে দিয়েছিলেন। আমার মনে আছে এখনও। এখন যখন বড় হয়ে ভাবি, তখন সেই ঘটনাটা ভেবে আমার চোখে জল আসে, যে মানুষ একটা আরশোলাকেও মারতে পারেন না, এমনকি একটা মশাকেও মারেন না, তিনি তার মেয়ের সেফটির জন্য একটি ছোট সাপকে সেদিন মেরেছিলেন। ককরোচের যে সায়েন্টিফিক নেম আমেরিকানা, বলেন পেরিপ্ল্যানেটা আমেরিকানা, দুটো শব্দেই দেখুন লাস্টের দিকে একটা না আছে। লিনার নামে শিশু না আছে। না আছে। শীর্ষেন্দুবাবু, আপনার বিরুদ্ধে এইসব অভিযোগ কি সত্যি?
যে আপনি যে এখন জনসমক্ষে বললেন যে আপনি কাউকে না বলতে পারেন না, আর আপনার যত না দেবলি নার জন্য চিকি পড়িয়ে নিয়ে এসছে সাক্ষীকে। হ্যাঁ, না, শেখানোর সময় পাননি। সেখানে ওকে শেখানোর সময় পাননি। এরপর সিনেমা দেখতে আপনারা সবাই ভালোবাসে, তবে শীর্ষেন্দুবাবু দেখতে কি কি ভালোবাসেন, ঠিক কোন টাইপের, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। শাহরুখ খানের অনেক ছবি দেখেছি, আমার খুব প্রিয় অভিনেতা। কোনটা কোনটা কোন ছবিটা ফেভারিট? এই যে নাম তো সব ভুলে যাই। একটু ডিসক্রাইব করুন। ছাদ থেকে ফেলে দিচ্ছে, বাজিগর দেখেছেন? দেবদাস দেখেছিলাম। দেবদাস দেখেছেন? মুন্না ভাই এমবিবিএস কবার দেখেছেন, গুণে শেষ করা যাবে না। এবিবিএস না, না, লাগে রহ মুন্না ভাই। লাগে না মুন্না ভাই। অদ্ভুতভাবে মুন্না ভাইয়ের জন্য রাজকুমার হিরানি প্রথমে অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু শাহরুখ খানকে। হ্যাঁ। উনি ওই রোলটা করতে চাননি, তারপর ওটা সঞ্জয় দত্তের কাছে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমি দেখেছি বাবাকে গোবিন্দার বই দেখতে। হোয়াট? হ্যাঁ, গোবিন্দা। আমি ভাবতেও পারি না। গীত গোবিন্দ হলে তাও বুঝতাম। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর তার গোবিন্দা প্রীতিটাকে মেলাতে পারছি না, খুব মুশকিল হচ্ছে, কালার ম্যাচিং হচ্ছে না আর কি। অদ্ভুত রকমের একটা অনুভূতি। হ্যাঁ, উল্লাসদা কিছু বলবো? যে ওই যে বললো না দুটো হাত, তো ওটা ছিল আর কি গগন সাপই এমন একটা, মানে আমি একবার সেই সুন্দর ভুল ধরেছিলাম, ওই যে বাচ্চা আমিও ভুল ধরেছিলাম। তো ওখানে ছিল গগন সাপই এমন একটা লোক খুঁজছে যার দুটো হাতই বাঁ। তা আমি বললাম যে খুব খুঁজছে আর কি। আমি বললাম আপনার এত খোঁজাখুঁজির কিছু নেই তো, আপনি তো স্ট্রেট একটা কোনো সরকারি অফিসে ঢুকিয়ে দিতে পারতেন, তাহলে তো দুটো হাত বাঁ হাতে, এমনকি চারটে হাতও বাঁ হাত ওখানে পাওয়া যাবে। তো এই ভুলটা আমি শিশুদাকে ধরে দিয়েছিলাম। শেষে এসে শীর্ষেন্দু বাবু সবার জন্য যদি কিছু বলেন। এখন একটা জিনিস মনে হয়, মানুষের আরো কাছাকাছি যেতে পারলে ভালো হতো, কিন্তু পৃথিবীতে তগণ্য মানুষ, তাদের কজনের কাছে গিয়ে আমি হাই হ্যালো বলতে পারি, আমার এই আয়ুতে তো পুরোবে না। সেজন্যই এই লেখার মাধ্যমেই আমি আমার এই তন্তু জালের মতো বিস্তার করার চেষ্টা করি, যার ভেতর দিয়ে বার্তা পাঠাই যে সাড়া দাও, সাড়া দাও। এই কারণেই যে আমি যা ভাবছি, আমি অনুভব করছি, আমি যেভাবে পৃথিবীকে দেখছি, জীবনকে বিচার করছি, সেরকম কি তুমিও করছো? আর এই সারাটা, এই প্রতিধ্বনিটা চাই যে হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার অনুভবের সঙ্গে আমার অনুভব মিলে যাচ্ছে, তোমার দেখার সঙ্গে আমার দেখা মিলে যাচ্ছে, তোমার সঙ্গে আমি একইভাবে এই জীবনকে উপভোগ করছি। এইরকম তোর সাড়া পাওয়ার জন্যই আমার লেখা। মাঝে মাঝে আমি এই কথাও বলি যে অল মাই রাইটিংস আর লাভ লেটার্স টু ইউ। আমার প্রিয় পত্র পাঠকের প্রতি, মানুষের প্রতি। আমি কত ভালোবাসি জীবনকে, কত গভীরভাবে ভালোবাসি। আমি আমার মা বাবাকে কতখানি ভালোবাসতাম, বা যে কোনো মানুষকেই যে আমি কতটা ভালোবাসি তা বোঝাতে পারি না। যে বোঝাতে পারি না, এটাই আমার বেদনার বিষয়, আমার ট্র্যাজেডি, আর কিছু নয়। কিন্তু ওই ভিক্ষুকের মতো একটাই প্রার্থনা যে সাড়া দাও, সাড়া দাও, আমাকে জানাও যে আমার মতোই তুমিও ভাবছো কিনা, তুমিও আমাকে অনুভব করছো কিনা। এইটুকুই আমাদের নিবেদন দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে। মাঝে একটু বিরতি হওয়ায় তখন অডিয়েন্স কোন কোন বিশিষ্ট অতিথি এসেছিলেন তাদের সাথে আলাপড়ি দেওয়া হচ্ছিল। দেখা গেল বিশিষ্ট লেখক কৌশিক মজুমদার দাদাকে, এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিরা এসেছিলেন। প্রপার লোকেশনটা দেখতে পাচ্ছি না বলে আমি এখানে দেখাতে পারলাম না। কিন্তু জল মেশাবেন না, কিসে মেশাবেন না জল সেটা আমি ঠিক জানি না, সেটা যে লোকটা জানে সে ওই পাঞ্জাবি পরে ওখানে দাঁড়িয়ে আছে। বলো তো কিসে জল মেশাবেন না? বাংলায়। আপনারা যে ট্যানজেন্টে ভাবছেন সেটা কিন্তু নয়, আমি ভাষার কথা বলেছি। বাংলায় জল মেশাবেন না, চাপ মেশান, ল্যাদ মেশান, কিন্তু প্লিজ জল মেশাবেন না। নতুন অফারের আনন্দ কিংবা লাভ কোনোটাই ওঠাবেন না। আসলে আমরা একটু ভেদ, তো আনন্দটা ওঠানোর মতো পরিশ্রম আমাদের হাতে নেই। আনন্দটা আমরা পেতেই ভালোবাসি। বিরিয়ানিতে একটা জায়গায় দুটো আলু পেলে খুশি পেয়েছি বলে লাভ হবেন না, পাওয়াটা প্রেম আর ইয়ের মধ্যেই থাক। আলোটা বুঝিয়ে দে, কি বুঝিয়ে দে বলে ঘরে টিউবলাইটটাকে
কিছু বোঝাতে যাবেন না। আর আমার তোমাকে পছন্দ নয় কেন কি তুমি বাংলাটা বাংলার মতো করে বলতে পারো না, ওটা একেবারেই করবেন না। ওটা করলে অভিশাপ নয়, রবিশাপ লেগে যাবে। বাংলায় জল মেশাবেন না, আর যাই করুন বাংলায় জল মেশাবেন না। কফি বলে মোবাইল মান দেখিয়ে, চায়ে বলে কফি বলে, বা ধরুন আপনি যাদবপুর পূর্বাচল বাসে উঠেছেন, বাস কন্ডাক্টর কিভাবে কথা বলে আমার এখানে জিজ্ঞাসা রয়েছে। কারোর কোনো রুট মনে আছে? মানে ধরুন একটা জায়গা থেকে আরেকটা জায়গা, আর মাঝখানে কন্ডাক্টর যেভাবে বলেন শিয়ালদা খান্না মণিতলা শিয়ালদা, এই জিনিসটা আপনারা কেউ করতে পারবেন? চেষ্টা করতে গেলে দেখবেন জিভ জড়িয়ে যাবে। আমার নাম শুভদীপ ঘোষ। আমি সাধারণত বালি থেকে ধুলোগড় পর্যন্ত আমার কাজের জায়গায় ট্রাভেল করি। ধুলোবালির মধ্যেই আছে। তো ওখানে একটা খুব চালু বাস আছে যেটা শ্যামবাজার টু বাগনান যায়। তো বাসটা যখন যায় তখন কন্ডাক্টর ওই ধরুন আমরা দাঁড়িয়ে আছি, এবার বাসটা এসছে, এই বাগনান 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 বাগনান, এই ধুলোগড় বাগনান, এই বাগনান বাগনান বাগনান, জঙ্গলপুর ধুলোগড় বাগনান, এই বাগনান বাগনান বাগনান, সবাই চলে আসুন বাগনান বাগনান, এই খালি আছে পেছন দিকে পেছন দিকে পেছন দিকে, এই খালি আছে যান পেছন দিকে যান পেছন দিকে যান পেছন দিকে, এই বাগনান বাগনান। একটু এগোলাম, তারপর আমাদের বাড়িটা পেরিয়ে গেল। পেরিয়ে এবার ধরুন সড়কে ঢুকবে, তার ঠিক আগ মুহূর্তে এই সড়ক কে সড়ক 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 সড়ক, এই সড়ক বিজার বিজার পড়ে নামবে, সড়ক সড়ক কোনায় দাঁড়াবে না, কোনায় দাঁড়াবে না, বিজার পড়ে নামবে, সড়ক সড়ক, এই এই পেছন থেকে সাইডে সাইড বেরোতে দিন বেরোতে দিন, সাইড দিন বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বেরিয়ে আসুন, এই সড়ক সড়ক নামো নামো নামো। আস্তে লেডিস কোলে বাচ্চা দিয়ে দেবেন তো মাঝে একটা আস্তে লেডিস কোলে বাচ্চা না বললে সে অর্কেস্ট্রার কন্ডাক্টর না বাসের কন্ডাক্টর ঠিক বোঝা যায় না। এবার আমরা শুনে নেব বিশিষ্ট শিল্পীদের গান। এই গধূলি ওটা কোথায় আছে দেখেছো? তুমি ওটা দেখতে পেয়েছো? আপনারা কি দেখেছেন জিনিসটা? আধভরি সোনার জিনিস, মাঝখানে একটা সাদা পাথর বসানো, আর ওটার চারধারে জড়ানো রয়েছে কিছু ছোটবেলার স্মৃতি। বেশ, তাহলে একটা ট্রেজার হান্ট শুরু করা যাক। হিরে রান্তি তোর জোছনা ঝলমল, হিরে রান্তি ট্রেজার হান্টে দলবল, হিরে রান্তি তোকে কোথায় খুঁজি বল, জেনে রাখিস ভালোবাসিস তোর হাসির কাছে থাকে হিরে রান্তি, জেনে রাখিস ভালোবাসিস তোর হাসির কাছে আসল হিরে রান্তি। তালিটা হোক না। খিলখিল আর খ্যাক খ্যাক হাসি শিখে নাও তোমরা, মন্দির গুপ্ত গুন 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 ভোমরা, খিলখিল আর খিক খিক হাসি শিখে নাও তোমরা, সব মন্দির গুপ্ত গুন 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 ভোমরা, জেনে রাখ তুই ভালোবাসতুই তোর হাসির কাছে থাকে হিরে রান্তি, জেনে রাখ তুই ভালোবাসতুই তোর হাসির কাছে থাকে হিরে রান্তি। আগামতে এই দেহাতে করলা বসবাস, আগামতে এই দেহাতে করলা বসবাস, এখন মরে ছাইরা গেলা করিয়া নইরা কইরা গেলা খালি রে, হাই রে আমার যতনের পাখি অমন শুয়ারে
তোর বাচ্চা বাচ্চা খোদা চা মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো রাতন প্রেম ঢাকা পড়ে যা নব প্রেম চালে কত পথ হেঁটে এসে আমি তোমার ছায়ায় শেষে থামি এই দেখো মুঠো ভরে এনেছি জোনাকি তোমার স্বপ্নে কিছু ছুঁড়ে দেব নাকি ও মনে রাখবে কি শহর আমায় রোদে জলে ঘামে ভেজা জামায় কিসের নেশায় হলো চোখ দুটো লাল আগুনে পুড়ে গিয়েছে সন্ধে সকাল ভেসে রাখো সব আলোচনা হতে পারে তুমি আমি দুর্ঘট ও তুমি হয়ে যেতে পারো রাত পরি যদি অনুমতি দাও হাত ধরি লুকিয়ে বর্ষা নামে ঘর ভেসে যায় তুমি তো কখনো ভুল বোঝো না আমায়। এতক্ষণ যাদের গান শুনলাম তাদের প্রত্যেককে এবার অভ্যর্থনা জানানো হলো ফুল আর স্মারক দিয়ে। অঙ্কিতা দাস, অঙ্কিতা দাসকে আজকে এত মিষ্টি করে গান গাইতে আপনারা সবাই শুনেছেন, কিন্তু ও যে কে সেটা আশা করি আপনারা জানেন। ও কে? কারেক্ট, আজকে ও মোনা নয়। আর ডাকবো মীরকে, আমাদের ছোট্ট উপহার এদের সবার জন্য। অফকোর্স যাকে ভুলতে পারবো না, দীপ কাইজার বাসু, যিনি এত সুন্দর করে এই গোটা জিনিসটাকে বেঁধেছেন। অঙ্কিতার হাতে ছোট্ট উপহার। ওকে, বগা বগা কোক স্টুডিওর জন্য প্রচুর প্রচুর গান গেয়েছে। ইনফ্যাক্ট প্রদ্যুৎ, আমাদের এই গল্পমিরের থেকে পুরো সাউন্ডটা যে তৈরি করে প্রদ্যুৎ, সেই প্রদ্যুৎও কোক স্টুডিওর সঙ্গে জড়িত। এবং প্রদ্যুৎই অ্যাকচুয়ালি বগাকে আমাদের হয়ে রিকোয়েস্ট করেছিল যে আজকে তুমি যদি এসে আমাদের এই অনুষ্ঠানটায় একটা গান গিয়ে যাওয়া খুব ভালো হয়। এরপর শিরিন, থ্যাংক ইউ সো মাচ। অনুপম দা, এরপরে দীপ কাইজার বাসু একটা উপহার। অনেকগুলোর জন্য উপহার নেই, কারণ আমাদের এমনিতেই বাজেট কম, তাই আমরা যাকে একবার গিফট দিয়ে দিই তাকে আর দ্বিতীয়বার গিফট দেওয়ার চেষ্টা করি না। না থাকলে কি আছে, এরা সত্যি সত্যি না থাকলে আমাদের এই গল্পমেরের চেকটা একেবারে অসম্পূর্ণ ছিল। বিভিন্ন ইমন, আমি সবাই আপনার নামগুলো বলতে পারবো। দীপন, তাহলে হ্যাঁ, আর কেউ আর কেউ আর কেউ ওইদিকে মৈত্রেয়ী আছে, ওদিকে সুচিস্মিতা আছে। এবার আমরা শুনে নেবো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ গল্প বলা, যেটা আমরা ইউটিউবের মাধ্যমে শুনতে পাই। সেটা আমি আজকে অর্থাৎ সেই দিনকে অন স্টেজ শুনেছিলাম ভাষা দিবসের দিন। কলকাতায় হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে সে, থাকে একটি মেসে। যাই হোক, কামাই করবার কথাটা মনে হতেই সে দ্বিগুণ উৎসাহে বিছানা থেকে উঠে তামাকের জন্য ডাকাডাকি শুরু করলো। বেহারি, এই বেহারি, তামাকটা দিয়ে যা। ছিল সতীশ আরেকবার কাজ হয়ে শুয়ে পড়ে বলল, যা খুশি। বাবা, আবার রাগও আছে যে। তো পুরুষ মানুষ রাগ থাকবে না? আজ আমি খাবো না, যাও। আর কোথাও জুটছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, এই স্কুলে আপনাকে যেতেই হবে, আমি বলে রাখছি। এই নিয়মিত স্কুলে যাওয়া ব্যাপারটা যে সতীশের ভালো লাগতো না, এবং নানা ছলে নানা কৌশলে সে যে কামাই করা শুরু করেছিল, সাবিত্রী তা লক্ষ্য করেছিল।
শুভ কর্মের গোড়া দিয়ে ঢুকো না তো। হ্যাঁ তা তো বললে, কিন্তু এন্ট্রেন্স পাস করতে 24টা বছর কেটে গেল, এই ডাক্তারি পাস করতে 64 বছর কেটে যাবে যে। এই মিথ্যে কথা বলো না সাবিত্রী, আমি আমি এন্ট্রেন্স পাস করি এটাও করেননি? না। আরে আরে হিংসুটে মাস্টারগুলো আমাকে পাস করিয়ে দেয়নি জানো। এইটারও কি তাহলে সেই দশাই হবে? বলবো আমি জানি যারা যারা নিজের সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখেছেন পদ্মজি কিন্তু যথেষ্ট মুখ ঝামটা দিয়েছিল যে যাদের টিকিট কেটে সবাই চলে আসে, এই সবাই টিকিট কেটেছে। ক্লাসে পড়ে, একই সেকশনে পড়ে এবং দুজনের রোল নাম্বারও পাশাপাশি। সো এখানেও দেখছেন দে হ্যাভ এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে, ডাবল রোল যেরকম সিনেমাতে হয়ে থাকে। বেদ আর বেদান্ত, ওয়েলকাম টু গপ্প মিনিট টেক, ওয়েলকাম টু জিএলকে অন স্টেজ। এবার আমরা শুনে নেবো আজকের বিশেষ আকর্ষণ চণ্ডীমঙ্গল কাপের পাঠ করা বা পাঠ। একে একে মঞ্চ উপস্থিত হচ্ছিলেন যারা যারা আজকের অনুষ্ঠান পরিবেশন করবেন। মুকুন্দরামের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এমন রাতগুলিতে তার সেই ফেলে আসা দিন আর দেশের কথা বড় মনে পড়ে, আর আজ তো আরো বেশি করে পড়ছে। আজ তার বহু দিনের আরব্ধ কাজ সাঙ্গ হয়েছে, অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। আজ তাই বড় বেশি করে মনে পড়ছে সেই আম জাম কাঁঠালের ছায়ায় ঘেরা তাদের সেই ছবির মতো সাজানো আটচালা বাড়িটি, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই রত্নানু নদ, যার তীরে বসে কত না গ্রীষ্মের সন্ধ্যায় শীতল হয়েছেন তিনি। তাতে সে বললে এখনই গিয়ে মহারাজকে খবর দিচ্ছেন, শুনে আমি চলে এলাম। মাথা নেড়ে হারাধনকে বিদায় করলেন মুকুন্দরাম। রাজবাড়ির কাছে, তাই কাব্য সমাপ্ত হতেই তিনি হারাধনকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছিলেন। রাজা রঘুনাথও এই কাব্য নিয়ে মুকুন্দরামের মতোই উত্তেজিত। ব্রাহ্মণ ভূমের সর্বজনমান্য মহারাজ রঘুনাথ রায় যে হাজার হলেও মুকুন্দরাম চক্রবর্তীর ছাত্র ছিলেন। গুরুকে অবাধ শ্রদ্ধা করেন তিনি। দেবী মহামায়ার পাশাপাশি রঘুনাথের কৃপা ছাড়া এই কাব্য রচনা করা তার পক্ষে সম্ভব ছিল না। আবার ভাবনায় ডুবে গেলেন মুকুন্দরাম। দামন্নায় ৬-৭ পুরুষ ধরে বসবাস করেছেন তারা। শিরাবতী নদী ধরে দক্ষিণে যাও, আররা রাজ্যের রাজা বাঁকুড়া রায় তোমাকে আশ্রয় দেবেন। সেখানে থেকে তুমি আমার মাহাত্ম্য প্রচার করো, এই আমার ইচ্ছা। মা, এত দয়া তোমার, এত দয়া। কিন্তু মা, আমি শাস্ত্রজ্ঞ নই, তোমার মাহাত্ম্য প্রচার করবো কি করে? আমি গায়কও নই, কি করে গাইবো তোমার নাম গান? ভিতরে বাহিরে চেয়ে দেখো, মানুষের সুখে ও দুঃখে, পৃথিবীর সমস্ত সৃষ্টি ও ধ্বংসে সর্বত্রই আমি। এই সার সত্যকে ফুটিয়ে তোলো তুমি তোমার কাব্যে। যে দুঃখের আগুনে তোমার জীবন পুড়ে পুড়ে আকাশ সোনা হয়ে উঠেছে, সেই দুঃখের সাধন ফলই মঙ্গল চণ্ডীর নূতন গীত। দুই হাত রাখলেন আমার মাথার উপরে। সে যে কি অপূর্ব বর্ণনার অতীত এক অনুভূতি মহারাজ। মা হাসলে। স্মরাত্মিকা সুধাতমক স্মরেণ তিয়ে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা यानुच्चार्या विशेषतः त्वमेव साचं सावित्री त्वं देवी जननी बलः त्वयैव धायते सर्वं त्वमदत्सिद्यते जगत् त्वमैतत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संलीरूपान्ते जगदोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृतिस्थं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि
महारात्रि मोहरादृश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं निस्सङ्गुप्तिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेवतः खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी वाणः भूषण्डि परिहायः सौम्या सौम्यलता शेष सौम्या वस्तुते सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। এবার আবারও শিল্পীদের ফুল এবং স্মারক জ্ঞাপন অনুষ্ঠান। গোটা শ্রোতা কুল 1.8 মিলিয়ন, দ্যাটস আওয়ার ফ্যামিলি স্ট্রেংথ রাইট নাও। 3 বছরে 18 লাখ সাবস্ক্রাইবার্স, 2 মিলিয়ন খুব শিগগিরই। আপনাদের সাহায্য লাগবে। আপনারা প্রত্যেকে যখন এখান থেকে বাড়ি যাবেন, আপনারাই বার্তাবহক হয়ে যাবেন। আপনারাই বলবেন যে আমরা আজকে জিএমটি অন স্টেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এটা করতে পেরেছি। আমাদের গেস্ট যারা আজকে এখানে এসেছেন, যারা টিকিট কিনেছেন, আই অলওয়েজ অ্যাপ্রিশিয়েট দিস পার্ট বিকজ এন্টারটেইনমেন্টের অনেকগুলো অপশন আছে, জানেন তো। আপনি অনেক কিছু দেখতে পারেন। আপনার টিকিটের যে মূল্য, সেই মূল্যে আপনি অনেক কিছু করতে পারেন। অনেকগুলো পারমিটেশনস কম্বিনেশনস রয়েছে। ডিজিটাল মিডিয়া এজেন্সি আলতামাশ হামিদ, হেড অফ ডিজিটাল স্ট্র্যাটেজি, রাইট হিয়ার। একটু অডিয়েন্সকে প্রেস করুন। প্রদ্যুৎ চ্যাটার্জি, লেডিজ এন্ড জেন্টলম্যান। প্রদ্যুৎ চ্যাটার্জি আমাদের মিউজিক প্রডিউসার, আমাদের মিউজিক ডিরেক্টর, এবং গল্পমিরের ঠেকের আজ পর্যন্ত একটা কোনো এপিসোড এরকম নেই যেখানে প্রদ্যুতের আঙুলের ছোঁয়া নেই। গোধূলি শর্মা, হেড অফ কন্টেন্ট অ্যান্ড আমাদের গল্পমিরের ঠেকের অ্যাসোসিয়েট ডিরেক্টর, থ্যাংক ইউ সো মাচ। আজ রৌনক চক্রবর্তী, অ্যাজ আই মেনশন ইউর নেমস প্লিজ, মঞ্চে চলে আসবেন। চিন্ময় দাস, ও এখন ব্যাকস্টেজ ম্যানেজ করছে। পরের নামটা বলার জন্য আমাকে ওগো সূর্য বলতে হয়। ডক্টর সোমা ভট্টাচার্য, operations and business head. Shoma, could we have you on stage, please? I think backstage. She's hiding? Okay. উনি একটু আড়ালে নিভৃতে থাকতে পছন্দ করেন। আই হোপ একসঙ্গে বাড়ি ফিরতে পারবো। এমনই আড়াল হয়ে গেলে ড্রাইভারকেও লুকিয়ে রাখলেন, তবে বাড়ি ফিরতে পারলাম না। নামগুলো নেব না, কিন্তু এটা আমাদের তরফ থেকে সব থেকে বড় হাততালি, এবং আপনাদের তরফ থেকেও সব থেকে বড় হাততালি। এটা আমাদের কারোর জন্য নয়। ইনফ্যাক্ট এই অডিয়েন্সে কোনো প্রেজেন্সই নেই তাদের, কিন্তু তাও তাদের জন্য হাততালি। আমাদের মাননীয় সেই সমস্ত স্পন্সার্স যারা আমাদের এই অনুষ্ঠানটির কনসেপ্ট শুনে বাহবা জানিয়েছিলেন, পিঠ চাপড়ে দিয়েছিলেন, দারুণ কনসেপ্ট, এগিয়ে যাও বলেছিলেন, কিন্তু সেই সমস্ত স্পন্সারদের জন্য একবার জোরে হাততালি, কারণ তাদের এই অসহযোগিতা ছাড়া আমরা এই অনুষ্ঠানটা দাঁড় করাতে পারতাম না। মোট কথা একটাই, শ্রোতাদের মন পেলাম, স্পন্সারের ধন পেলাম না। বাংলায় জল মেশাবেন না, ট্যানজেনশিয়ালি ভাববেন না। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনুষ্ঠান শেষে ঠিকই করে নিয়ে গেছিলাম যেটা অটোগ্রাফ যদি পাওয়া যায়, তাই সবাই অটোগ্রাফ নিতে সামনে এগিয়ে গিয়েছিল। মিট স্যার প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করেছিলেন, হাত মিলিয়েছিলেন, প্রত্যেককে অটোগ্রাফ দিয়েছিলেন। মা আমাকে ওনার সাথে দুটো ছবি তুলে দিল, এবং পাপিয়ারির সাথে দুটো ছবি তুলে দিল। এই অনুষ্ঠান দেখে বেরোলাম, এখন আছে ন্যাশনাল লাইব্রেরির বাইরেটাতে। অসাধারণ অনুষ্ঠান দেখলাম। কি দেখলাম একটু তো আগেই দিয়ে দিয়েছি, তাই শুধু ভাবলাম যে একটা কনক্লুশনে আসি যে কেমন লাগলো। অনেক পরিচিত মুখ এবং ভীষণ আপনজন বলা যায়। আলাপ হোক বা না হোক, আলাপ হয়নি বলা যায়, জাস্ট দেখেছি, দেখে মনে হয় কত যেন কাছের তারা আমার নিজে। তাদের সাথে আলাপ হলো, দেখা হলো, গল্প হলো, কাছাকাছি অনেক কথা হলো, কাছাকাছি দেখতে পেলাম, দূর থেকে দেখলাম, কাছ থেকে দেখলাম, হাত মেলালাম। এটা কত বড় প্রাপ্তি আমার জীবনে যে বলার ভাষা নেই। আমি খুব ভালো লাগছে। তোমাদের একটু প্রাঙ্গণটা দেখাই, যেখানে দাঁড়িয়ে আছি কেমন লাগছে। আজকে এক ফালি চাঁদ উঠেছে, দেখো।
রোডটা দেখাই। একদম ফাঁকা, ন্যাশনাল লাইব্রেরির পিছন দিকটা আমি রয়েছি। বিল্ডিংটা দেখতে এত ভালো লাগছে, কি একটা মায়া রয়েছে যেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। এরকম সুন্দর ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরবো। ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার।